হানজালা এমপির একটা পশমের মূল্য কি এই টোকাই রাশেদের আছে? আমি মনে করি একটা পশমের মূল্য এই রাশেদের নেই। সেই রাশেদ কিনা বলে যে এই হানজালাকে চিড়িয়াখানায় রাখতে হবে। আমার কাছে ভালো লেগেছে হানজালার উত্তরটা। চিড়িয়াখানায় তিনি ঠিকই বাঘের সাথে থাকবেন, কিন্তু এখানে যে মহিষটি আছে সেই মহিষের সাথে রাশেদকে বেঁধে রাখবেন বলে তিনি মন্তব্য করেছেন। সম্প্রতি এমপি হানজালাকে খোঁচা দিয়ে রাশেদ খান বলেছেন তাকে নাকি চিড়িয়াখানায় রাখা উচিত। তো এখন এইটার উত্তরে কিন্তু হানজালা বলেছেন একেবারে মধুসুরে যে আমি চিড়িয়াখানায় থাকবো, তাও তো বাঘের পাশাপাশি। অন্তত বাঘ নিজের পরিচয় নিয়ে বিভ্রান্তি না, কথাটা কিন্তু কোন দিয়ে ঢুকাইয়া দিছে আপনি একজন বুদ্ধিমান লোক হইলে বুঝতে পারবেন। রাশেদ খান রোববার চিড়িয়াখানায় রাখার প্রস্তাব দিয়েছে হানজালা। ভাবছিলাম যে কলিজা দেখো এরকম 2-4 পিস থাকলেই চলে। জনাব রাশিদ খান এমপি হানজালা সাহেবকে বলছেন হারামজাদা। আমরা জনাব রাশিদ খানের এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। সাহেবের ওই মন্তব্যটা আমি দেখছি, ওই মন্তব্যটা নিয়ে আপনি যেভাবে একটা বিরাট মন্তব্য করতেছেন, বিএনপির মন্তব্যগুলো যদি ধরি তাহলে এটাতে ফৌজদারি আইনে মামলা দেওয়া উচিত এখন, তাই না? ইয়েস ইট ইজ। আবারও আরেকটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে এবং এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে যুবদলের নেতাকর্মীরা। শিবিরের সভাপতিকে নির্মমভাবে শাবল দিয়ে ঘাড়ের পিছনের শাহরগ কেটে হত্যা করেছে যুবদলের দুই নেতা। সরকার যদি এর বিচার না করে তাহলে আমরা রাজপথে নামবো, আন্দোলন করবো। প্রয়োজনে এই আন্দোলন সরকার হটাও আন্দোলন পর্যন্ত তোমরাই শুধু যুবক নও, জাতির প্রয়োজনে বয়স যাই হোক আমরাও যুবক। একসাথে আমরা লড়াই করবো অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়ের কাছে আমরা মাথা নত করবো না। শাবাশ জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান, তিনি বলেন আরো একটি চূড়ান্ত বিপ্লবের অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত নিতে হবে। আর এই বিপ্লব কোন দলকে ক্ষমতা বসানোর জন্য নয়। বিএনপির অনেক গুণ, গাইবান্ধায় শিবির খুন, বিএনপির অনেক গুণ, গাইবান্ধায় শিবির খুন। ভাইরাল হওয়া প্রায় 1 মিনিটের ভিডিওতে দেখা যায় একটি সালিশ বৈঠকে উপস্থিত লোকজনকে ধমক দিচ্ছেন মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। রিয়াতুল্লাহর বংশধর হানজালা এমপির একটা পশমের মূল্য কি এই টোকাই রাশেদের আছে? আমি মনে করি একটা পশমের মূল্য এই রাশেদের নেই। সেই রাশেদ কিনা বলে যে এই হানজালাকে চিড়িয়াখানায় রাখতে হবে। আমার কাছে ভালো লেগেছে হানজালার উত্তরটা, যে চিড়িয়াখানায় তিনি ঠিকই বাঘের সাথে থাকবেন, কিন্তু ওইখানে যে মহিষটি আছে সেই মহিষের সাথে রাশেদকে বেঁধে রাখবেন বলে তিনি মন্তব্য করেছেন। এই রাশেদ নামক চাটুকার 5ই আগস্টের পরে চরম মাত্রার বেয়াদবি সুলভ আচরণ যাকে বলে, সেটা তিনি রাজনৈতিক অঙ্গনে প্রতিদিন ছড়িয়ে বেড়াচ্ছেন। রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক সৌন্দর্যতা, টকশোর ভাষা, এ যাবতীয় সকল কিছু তিনি দৃষ্টতাপূর্ণ আচরণের মাধ্যমে একদম ক্রস করে ফেলেছেন। 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের জামাত শিবিরের জাকাতের টাকায়, ফেতরার টাকায়, হাদিয়ার টাকায় বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম যখন মাঠে ময়দানে থাকতে পারতো না, ওদের কোনো অবস্থাই ছিল না, তখন সাহায্য করেছিল এই দল। সেই দলটাকেও আবার বলে যে বাংলাদেশের জামাত ইসলামের পতন হবে, বিরোধী দল হিসাবে এই প্রথম জামাত ইসলামের নাকি পতন হবে। এবং ন্যাক্কারজনকভাবে জামাতকে ইন্ডিকেট করে যে মন্তব্যগুলো করেছেন, সেটা এ যাবৎকাল কোনো রাজনৈতিক দল, বিরোধী দল, সরকারি দল কেউ কোনো সময় করেনি। তাহলে এই রাশেদের এই আস্ফালনের মূল শক্তিটা কোথায়? কোন চাবিকাঠির জোরে রাশেদ আজকের এভাবে করে নতুন নতুন বয়ান তৈরি করে রাজপথে ছাড়ছেন, মানুষের কাছে জাতিকে বিভ্রান্ত করার জন্য তথ্য দিচ্ছেন? সকাল সন্ধ্যা মন্তব্য এনসিপি নাকি বাংলাদেশে কোনো জুলাইয়ের কোনো যোদ্ধাই নাকি এনসিপিতে নাই, সংখ্যায় কম, প্রকৃত যোদ্ধা এনসিপির মধ্যে নাই। আরে বেটা, এনসিপির মধ্যে যারা আছে এ মতের পার্থক্য আমার থাকতে পারে, রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই নাহিদ ইসলাম এক দফার ঘোষক কে না জানে? এই যে আজকের সজীব ভুইয়া, তারপরে হাসনাত, সার্জিস, এদের অবদান কে না জানে? পাটোয়ারির অবদান কে না জানে? আজকে আপনি তাদেরকে বলছেন তারা প্রকৃত যোদ্ধাই না। তাহলে বাংলাদেশে কোন রাজনৈতিক দলটার মধ্যে আছে বলেন? বাংলাদেশের জামাত শিবির এই জুলাই যোদ্ধা বিপ্লব সাধন করতে তাদের সর্বোচ্চ ত্যাগ করেছে। যারা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আয়নাঘরে থেকেছে, তারপরেও তারা আজকের এই বাংলাদেশের মানুষকে মুক্তি করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আর সেই দলকে বলে পতন হবে। বিরোধী দলের কখনো পতন হয়? আজকে তিনি
নতুন নতুন জোকারের মতো মন্তব্য করে প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে এক একটা মন্তব্য করছেন। বিশেষ করে এই হানজালাকে নিয়ে যে মন্তব্যটা করলেন, আজকের এই হানজালা বাংলাদেশের যদি কয়েকটা টপ বংশীয় ঐতিহ্যগত পরিবার থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে এই হানজালার পরিবার। এই হানজালার বংশের যে মূল্য, এই বা হানজালার পরিবারের তো মেথর হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই, কাজের লোক হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, হানজালার বংশে হানজালার বাড়িতে একজন কাজের লোক যে পরিমাণ জ্ঞান বুদ্ধি রাখে কিংবা তাকে যে সম্মানের সাথে সেখানে মানুষ অভিহিত করে, এই রাশেদের সেই সম্মানটা নাই। ওকে তো ওখানে ইন্টারভিউতে দিতে গেলে ওই হানজালার বাড়ির চাকর হিসাবেও কেউ রাখবে না। ধৃষ্টতা প্রদর্শন করতে করতে, আস্ফালন দেখাতে দেখাতে রাজনৈতিক দেউলিয়াতের জায়গায় চলে গিয়েছেন। 5ই আগস্টের পূর্বে বিভিন্ন বয়ান তৈরি করে ন্যায়ের কথা বলতেন। কোথায় আপনার সেই ন্যায়ের বাক্য? কোথায় আপনার সংস্কার নিয়ে বক্তব্য? কোথায় আপনার সেই জুলাই বিপ্লব সড়ক নিয়ে কথাবার্তা? কোথায় আপনার পিআর পদ্ধতি নিয়ে আলোচনা, উচ্চকক্ষ নিয়ে আলোচনা? আদৌ কোনো আলোচনা নেই। শুধু সকাল সন্ধ্যা বিএনপি, এনসিপি, হানজালা, মামুনুল হক, এই যন্ত্রণায় আপনার দিনটা শেষ হয়ে যায়। সকালটা শুরুই করে কোনো একটা এজেন্সির হাদিয়ার মাধ্যমে, আর সন্ধ্যাটা শেষ করে ওই হাদিয়ার মাধ্যমে। ইদানিং তো দেখতে পাচ্ছি দালালি, এই ধরনের অযাচিত মন্তব্য বক্তব্য করে শুধুমাত্র ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা, এগুলো দিয়ে রাজনীতি হয় না। রাজনৈতিক একটি আদর্শ থাকতে হয়। দল আপনি একটা পরিবর্তন করেছেন, আপনার দলের পরিবর্তন করার সময় আপনার আদর্শ কি ছিল সেটা আপনি ভুলে গিয়েছেন। আপনি যখন দলটা চেঞ্জ করেন, আপনার দলের চেয়ারম্যান বলে, নুরুল হক নূর বলে যে আমার এই দল থেকে শুধু কৌশলের অংশ হিসেবে বিএনপি থেকে নির্বাচন করছেন। মেয়া, আপনি নীতিবাক্য শিখান, জাতিকে আপনি দিচ্ছেন মেসেজ। এই অথর্ব নেতৃত্বের কারণেই তো আজকের এই জাতিটার দুর্দশা হয়ে গিয়েছে। আর আমাদেরও দুর্দশা হচ্ছে এই, আমরা এদেরকে চিনতে ভুল করেছি। যখন ওদের কেউ ছিল না, ভিখারির মতো রাস্তায় রাস্তায় হাঁটছে, সেই সময় আপনাদের টাকা দিয়ে, এই জামাত শিবিরের টাকা দিয়ে চলেছে এই রাশেদরা। এদের ফ্যান ফলোয়ার্স তৈরি হয়েছে তাদের। আর আজকে দেখবেন সবার আগে এদের বিরুদ্ধেই বক্তব্য। মামুনুল হক সাহেবকে নিয়ে মন্তব্য। বাংলাদেশের ইতিহাসে যাদের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আজকের এই স্বাধীন একটি নতুন করে দেশ পেলাম, তার মধ্যেও মামুনুল হকের নামটা লিখে রাখতে হবে। আমরা এই মামুনুল হককে নিয়ে টকশো করেছি, কোনোদিন স্বার্থের দিকে তাকাই নাই। শত শত আছে, তাকে নিয়ে খোঁটা মারার সময় পান সংসদে, ভিতরে বাহিরে। এই দুর্দশা দেখতে হচ্ছে আমাদেরকে, যে আওয়ামী লীগের অত্যাচার, জুলুম, নির্যাতনের সময় আমরা এই সকল মানুষদের কারণে আজকে তাদের উপরে জুলুম করেছে বিধায় আজকের সেই জুলুমের জবাব জুলাই বিপ্লবের মাধ্যমে হয়েছে। জামাত শিবিরের হাজার হাজার নেতাকর্মী গুম খুন, বিএনপির নেতাকর্মী গুম খুন, বিশেষ করে জামাতের শীর্ষ নেতাদেরকে গলায় ফাঁসি দেওয়া হয়েছে। সব ভুলে গিয়েছে। এখন শুধুমাত্র সচিবালয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, নৈরাজ্য, আর হঠাৎ করে কিছু পাওয়ার জন্য। শোনেন, আপনি বিএনপির আসল আপন কোনো ব্যক্তি নয়। বিএনপিও যদি চিনতে ভুল না করে, আপনাকে দিয়ে হাল চাষ করাচ্ছে কেউ কেউ, আপনাকে দিয়ে এই মাঠে কিছু কথা ছাড়াচ্ছে কেউ কেউ, কিন্তু আপনাকে বিএনপি পরিবারের কেউ পছন্দ করে না। যারা সত্যিকার বিএনপি করে তারা জানে যে আপনি কে। আপনি কোনোদিন কি তাদের ছিলেন নাকি? কোনোদিন তাদের পক্ষে বক্তব্য দিয়েছেন নাকি? তারেক রহমানের নেতৃত্বকে আপনি প্রশ্নবিদ্ধ করেছিলেন আমার সাথে টকশোতে। আমি অনেক কথা বলতে পারি না, কারণ যাদের সাথে সম্পর্ক রেখে বড় হয়েছি তাদের সেই সকল গোপন কথা সামনে আনতে চাই না। কিভাবে কি করে আজ এই বিএনপির চিঠি নিয়ে, লেটার নিয়ে নির্বাচনে এসেছেন, কেন এসেছেন, কার স্বার্থ পারপাস সাফ করতে এসেছেন, সব আমি জানি। সাবধান হয়ে যান। অতএব এই বাংলাদেশের রাজনৈতিক জায়গাটায় সুন্দরভাবে রাজনৈতিক চর্চা করুন, না হয় কিন্তু আপনার জন্য যেমন রাজনৈতিক জীবনটা অন্ধকার, এই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেও আমি মনে করি আপনার এই দুর্ব্যবহার জাতির কাছে কিন্তু কলঙ্কিত হয়ে থাকবে। এটি অত্যন্ত মর্মান্তিক খবর আজকে আপনাদের সাথে শেয়ার করব। আবারও আরেকটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে এবং এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে যুবদলের নেতাকর্মীরা। 21শে জুন 2026 সাল রবিবার, এদিন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতিকে নির্মমভাবে শাবল দিয়ে ঘাড়ের পিছনের শাহরগ কেটে হত্যা করেছে যুবদলের দুই নেতা। এরা আপন দুই ভাই, মোখলেসুর রহমান মুকুল এবং আশরাফুল ইসলাম। আমি এদের ছবিটা একটু দিয়ে দিচ্ছি, দেখুন এরা কারা। বিএনপির ব্যানারে নেতা নেত্রীদের ছবি ব্যবহার করে এরা তাদের পোস্টার ছাপিয়েছে, শুভেচ্ছা বিনিময় করেছে। এই দুইজন অতর্কিতে কোনো উস্কানি ছাড়াই পূর্ব পরিকল্পনা মাফিক রক কেটে হত্যা করলো শিবিরের এই নেতাকে। রক কাটার ওই রাজনীতিতে আমি আসছি, তার আগে ঘটনার একটু বিবরণটা আপনাদের শোনানো দরকার। শিবিরের এই নেতা সাইফুল্লাহ বারী, ছেলেটি কামিলের ছাত্র, কামিল মাদ্রাসায় সে পড়ে, সম্ভবত 3rd ইয়ারের ছাত্র সে। তার হত্যার পরে তার বেশ কিছু ইসলামী সঙ্গীত এবং সে যে প্রচন্ড সঙ্গীত প্রতিভার অধিকারী, এই বিষয়টাও ফেসবুকে আসছে, আমরা দেখেছি।
সেটা যাই হোক, একজন মানুষকে কি করে এভাবে নির্মমভাবে রকেটে হত্যা করতে পারে? ঘটনার বিবরণে জানা গেছে যে এই সাইফুল্লাহ বাড়ির চাচা, সে ওইখানের একটা প্রাইমারি স্কুলের হেড টিচার। ওই স্কুলে দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটি নাই। তো এই নতুন করে ম্যানেজিং কমিটি গঠনের একটা প্রক্রিয়া চলছিল, কথাবার্তা চলছিল। এরই ধারাবাহিকতায় যুব দলের ওই দুই নেতা, আপন দুই ভাই, দুইজনই সন্ত্রাসী, এই দুই সন্ত্রাসী তারা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করার জন্য এবং তারা নিজেরা ওই ম্যানেজিং কমিটির সভাপতি এবং সেক্রেটারি হবার জন্য, যেরকম ঠিক এই দুই ভাই, আপন দুই ভাই, দেখেন একজন যুব দলের আহ্বায়ক, একজন যুগ্ম আহ্বায়ক, পদগুলো কিভাবে পারিবারিকভাবে ভাগিয়ে নিয়েছে দেখুন। এরা মূলত সন্ত্রাস। এরা কোনো মতো অবস্থায় রাজনৈতিক দলের নেতাকর্মী নয়। রাজনৈতিক দলের নেতাকর্মীর শ্রদ্ধাবরণের থেকে মূলত তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য এবং তাদের চাঁদাবাজি, মাফিয়াতন্ত্র এইগুলো কায়েম করার জন্য তারা মূলত বিএনপির ভিতরে এখন আশ্রয় নিয়েছে এবং নেতা নেত্রীদের ছবি ব্যবহার করে তারা তাদের ক্ষমতার জানান দিয়েছে। এখন এই দায় কি বিএনপি নেবে না? অবশ্যই বিএনপিকে এই দায় নিতে হবে, কারণ সে যখন নেতা নেত্রীদের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার করেছে, দেশমাতা বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার করেছে এবং ওই উপজেলার যিনি বিএনপির সভাপতি, এমপি, তাদের ছবি ব্যবহার করেছে, এদের কারো চোখে পড়েনি। এবং সে তো পদধারী নেতা, ভুইফোর না, হুট করে গজিয়ে উঠেছে এরকম না। দুই ভাই, একজন ওই ইউনিয়ন যুব দলের আহ্বায়ক আর একজন যুগ্ম আহ্বায়ক, এবং তারা উপজেলারও দায়িত্বশীল। তো ওই ম্যানেজিং কমিটিতে তারা ইনক্লুড হবার চেষ্টা করে এবং তাদের গায়ের জোরে সন্ত্রাসী কায়দায় হয়তো অন্য কাউকে সেখানে ঢোকানোর জন্য তারা প্রচেষ্টা চালায়। তো এই নিয়ে সাইফুল্লাহ বাড়ি এবং তার আর দুই বন্ধু, এদের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা চরমভাবে উত্তেজিত হয়ে তাদের ওই সময় মারবে এরকম অবস্থা। গ্রামবাসী তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। তো যখন বিদায় করে দিয়েছে তখন এই সাইফুল্লাহ বাড়ি এবং তার বন্ধু তারা ওই ঘটনাস্থল ত্যাগ করছে। তাদের মনের ভিতরে কোনো পেঁচগোছ নেই। তারা যেহেতু একটা জাস্ট একটা তর্কাতর্কি, এটা তো কতজনের সাথে কতজনের তর্কাতর্কি হয় রে ভাই। একজনের সাথে একজনের তর্কাতর্কি হলে এই তর্কাতর্কির জের ধরে তাকে হত্যা করতে হবে, এটা কোন ধরনের মানসিকতা? এটা কোন জাতীয় সন্ত্রাস হলে এই কাজ করতে পারে? আমরা কি বলবো তাহলে পূর্বে যেরকম আওয়ামী লীগের ভিতরে সকল সন্ত্রাসীগুলো ভর করেছিল এবং এই সন্ত্রাসীগুলোই পুরো দেশটাকে ধ্বংস করেছে এবং আওয়ামী লীগকে ধ্বংস করেছে, বিএনপিও কি এখন এই সন্ত্রাসীদের খপ্পরে পড়েছে? এই জাতীয় সন্ত্রাসীদেরকে বিএনপি কোনো ধরনের শাস্তি দিতে পারে না, জাস্ট শুধু তারা কোনো রকম একটা ওই বহিষ্কার নাটক করে তাদের দায়িত্ব শেষ করে আর কিছুদিন পরে আবার তাদেরকে দলে ফিরিয়ে দেয়। আচ্ছা, হত্যা করলো, এবার এই হত্যাটা করেছে একেবারে পরিকল্পিতভাবে ঘাড়ের রক কেটে দিয়ে। মানে কোন জায়গায় আঘাত করলে, কোন রকটা কাটলে নিহত হবে, মারা যাবে, তার খুব ভালো করে জানা। তার মানে প্রশিক্ষিত সন্ত্রাস, সে খুনি, একেবারে প্রশিক্ষণ দেয়া। নইলে আমি কমিউনিটি গাইডলাইনের কারণে ছবিটা আপনাদের দেখাতে পারছি না, আপনারা ফেসবুকে একটু ঢুকলেই দেখবেন। একেবারে ঠিক এই যে ঘাড়ের যে শাহরগ যেটা বলি আমরা, যে রগটা না থাকলে আমাদের মাথা সোজা থাকে না, একদিকে হেলে পড়ে, ঠিক সেই রগে ওই শাবল, ওই যে বড় শাবল যেগুলো দিয়ে মাটি করে, তার এক মাথা তো আপনারা জানেন যে ব্লেডের মতো ধার, ওই শাবল দিয়ে পিছন থেকে এসে ঠিক এইভাবে ঢুকিয়ে দিয়েছে, একেবারে বেশখানি এতখানি চড়া হয়ে ভিতরে ঢুকে গেছে। সেই মানুষ কি আর বাঁচে? বেঁচে থাকার কথা নয়। পরিকল্পিতভাবে, যে ও জানে যে এই রগটা কেটে ফেললেও মারা যাবে, হত্যা করেছে রগ কেটে। আমরা দীর্ঘদিন ধরে প্রথম আলো এবং ডেইলি স্টারের কল্যাণে ছাত্র শিবিরের রগ কাটার অনেক গল্প আমরা শুনেছি, কিন্তু কোনোদিন চোখে দেখি নাই, কোনোদিন চোখে দেখি নাই। এরা শুধু আমাদের শাহজীবনের গল্প শুনিয়েই এসেছে, কোনো প্রমাণ দিতে পারে নাই, অথচ এখন আমরা প্রমাণ দেখছি। যাই হোক, এই সাইফুল্লাহ বাড়ি নিহত হবার মধ্য দিয়ে ছাত্র শিবিরের ওয়েবসাইট আমি একটু ঘেঁটে দেখলাম, সেখানে একটু ঢোকার চেষ্টা করলাম। তো ঢুকে দেখলাম তাদের সর্বশেষ সাইফুল্লাহ মামুন সম্ভবত 234তম শহীদের একটা তালিকা তারা তাদের ওয়েবসাইটে রেখে দিয়েছে, যে তাদের কতজন নেতাকর্মী ছাত্রদল, আওয়ামী লীগ, যুবলীগ, যুবদল এদের হাতে নিহত হয়েছে। তো 234তম, এবং এটা 2016 সাল পর্যন্ত দেখলাম আপডেট আছে, তারপরে আর নাই। আর এই ছেলেকে দিয়ে, এই সাইফুল্লাহ বাড়িকে দিয়ে 235তম। মজার ব্যাপার হচ্ছে, ইতিহাসের সবচেয়ে বেশি সময় বিএনপি এবং জামাত এই দুইটা দলের অ্যালাইনমেন্ট ছিল। তারা কিন্তু একে অপরে পরস্পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনীতি করেছে এবং জোটবদ্ধভাবে রাজনীতি করেছে। ইতিহাসের সবচেয়ে বেশি সময় সেই বিএনপির হাতেও ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছে। শুধুমাত্র ছাত্র দলের হাতে 32 জন নিহত হয়েছে ছাত্র দলের দ্বারা, আর যুব দলের, স্বেচ্ছাসেবক দলের কথা তো আলাদা, ওই হিসাবটা আরো আলাদা আছে। তাহলে বলা চলে যে প্রায় শখানেক নেতাকর্মী তারা বিএনপির দ্বারা নিহত হয়েছে।
আর বাকি যে 135-36 এগুলো আওয়ামী লীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ এদের দ্বারা নিহত হয়েছে। এরকম একটা সংগঠন এইভাবে মানুষকে হত্যা করতে পারে? একটা ছাত্র সংগঠনের ছাত্রদেরকে এইভাবে হত্যা করতে পারে? আজ এই ঘটনা যদি ছাত্র শিবিরের দ্বারা ঘটতো তাহলে কি হতো? ছাত্র দলের হাতে অসংখ্য ধর্ষিত হচ্ছে, যুব দলের হাতে ধর্ষিত হচ্ছে, কোনো খবর নাই। এই কুমিল্লার জিসান, তাকে অপহরণ করার নাটক করতে গিয়ে যখন তাকে হজম করতে পারে নাই, তখন তাকে একটা নারীর সাথে অ্যাড করে দেওয়া হয়েছে, ট্যাগ করে দেওয়া হয়েছে। এবার তাকে বলা হলো যে এই নারীকে ধর্ষণ করেছে এবং ধর্ষণ করার কারণে তার সাথে তিনি গর্ভবতী হয়েছেন এবং গর্ভের ওই ভ্রূণ নষ্ট করে দেওয়া হয়েছে। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে এই ঘটনাটা ঘটেছে কয়দিনে, মাত্র 23 দিনে। কি মিরাকল একটা ব্যাপার, চিন্তা করুন। এবং এই খবর জাতীয় সংসদে সালাউদ্দিন আহমেদ সম্ভবত 100 না 393 ধারায় তিনি এই বক্তব্য, এই বিষয়ে আলোচনা করেছেন। এবং এটা এমন একটা ধারা, এই ধারার উপরে অন্য কেউ বক্তব্য দিতে পারেন না। ওই বক্তব্য খণ্ডানোর কোনো সুযোগ নেই, শুধুমাত্র মন্ত্রীরাই ওই বিষয়ে ওই ধারার উপরে বক্তব্য দিতে পারেন। সালাউদ্দিন আহমেদ ওই ধারায় বক্তব্য দিয়ে দিলেন, জিসান ধর্ষণ করেছে। মানে মনে হলো যেন পৃথিবীর এটাই প্রথম ধর্ষণ। যাই হোক, সর্বশেষ কথা, যুব দলের এই দুই সন্ত্রাসী মুকুল এবং তার ভাই আশরাফুল এই যে একটা ছাত্রকে নির্মমভাবে এভাবে রকেটে হত্যা করলো, এবং এই যে রকেটার রাজনীতি, এর আগে আমরা দেখলাম চট্টগ্রাম কলেজে ছাত্র শিবিরের এক নেতার পায়ের রক কেটে দিল, এই যে কয়েকদিন আগে ছাত্র দলের ছেলেপেলেরা। আবার আজকে ঠিক পৈশাচিক কায়দায় ঘাড়ের শাহরক কেটে তাকে হত্যা করা হলো। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।